না, সব আমার কাছে মনে হয়েছে যে উনি আদর্শ মানুষ, আদর্শ আল্লাহর ওয়ালি, সেটাই মনে হয়েছে আমার। কারণ ওনার চাহনিতে, ওনার চাহনিতে, চেহারার যে চাহনি, যেভাবে উনি অনেক সময় উনি চেয়ারে বসতেন এবং আমি যখনই যেতাম সালাম জানাইতাম এবং আমাকে কেমন আছেন কথাটা বলতেন, জিজ্ঞেস করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কদর টিভির নিয়মিত অনুষ্ঠান মুরিদের দৃষ্টিতে মোর্শেদ, এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিচার অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, যিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের প্রিয় এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন এম ফারুক সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার শুরুতে যেটা প্রশ্ন সেটা হলো, আপনি সুফি সম্রাট হুজুর কেবলা জানের সান্নিধ্যে কখন, কিভাবে গিয়েছিলেন এবং কিভাবে তার সন্ধান পেয়েছিলেন? এটা এর আগের থেকে আমি শুনতেছিলাম এই অনেক দেওয়ানবাগি সম্পর্কে, পক্ষে বিপক্ষে কথা বলতেছিলাম। তো আমাকে বিশেষ করে এই শামীম সাহেব বারবার আমি তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ক্রিমিনাল ইনচার্জ, সারা বাংলাদেশে যত ক্রিমিনাল কেস আছে ক্রিমিনাল কেসে চার্জে ছিলাম। এরপরে আমি রিটের চার্জেও ছিলাম, সিভিলের চার্জেও ছিলাম। তো তখন আমি কমনলি নোন এজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ক্রিমিনাল ইনচার্জ, কারণ তখন বঙ্গবন্ধুর কেস, এরশাদের কেস, আপনার জেল হত্যা মামলা, ওই জুবেদার রশিদের মামলা, আরও বিভিন্ন ইম্পর্টেন্ট কেসগুলো সবগুলোই আমাকে ডিল করতে হয়েছে। এবং পেপার বুকে দেখবেন যে সবখানি আমার নাম, এই আপনার এই যে ইনডেমনিটি বিল, তারপর অনেক অসংখ্য কেস আমাদের, এগুলো আমাকে থাকতে হয়েছে। তখন আমি খুব আলোচিত ব্যক্তি এবং আমি যেই কোর্টে যাই হাউসফুল ছিল, সাংবাদিক টাংবাদিক, যার তো দেখুন যে আসছে নিশ্চয়ই বড় কেস, হাউসফুল ছিল। এইটা তখন আমাকে শামীম সাহেব গিয়েছিলেন, তখন আমি খুব এটা ইয়ে বুঝতে পারি নাই যে কী করতে হবে না হবে। তো আমাকে এই সৈয়দ মুকাদ্দেস আলী সাহেব, উনি আমাকে ইমপ্রেস করলেন। আমি যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হই, এর আগের টার্মে উনি এএজি ছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিল। এরপরে উনি ভালো প্র্যাকটিস করেছেন। আপনার ওই যে বিএলসি এডিটর ছিলেন, তারপর প্রায়শ ওনাকে আমি এই সুফি সম্রাটের মিলাদানে বা বিশেষ আয়োজনে ওনাকে আমি দেখতে পেয়েছি। আর হলো আমার গ্রামের কর্নেল কাসেম হুজুরের খুব ভক্ত ছিল। উনি অবশ্য বলার আগেই আমি অলরেডি চলে গেছি শামীম সাহেবের কথায়, গিয়ে বলো যে ভাই তুমি আসছো, তো খুব খুব খুশি, ইত্যাদি ইত্যাদি। বলো তো এইভাবেই আমার যাওয়া, এবং প্রথম সাক্ষাতেই আমি হুজুরের নজরে আসলাম। হুজুর একদিকে তাকে আমার দিকে, আমি হুজুরকে সালাম করলাম। এরপর প্রায় আমি যখনই যেতাম উনি আমার খোঁজখবর নিতেন, আমাকে ভালো উপদেশ দিতেন। এই তো শুরু। আপনি তো সুফি সম্রাট হুজুর কাছে গেলেন, তার সঙ্গে আপনার কথা হলো, তার সাক্ষাৎ নিলেন, কিন্তু
তিনি তার আপনি তো আগে শুনেছিলেন এক ধরনের কথা তার সম্পর্কে, নেগেটিভ কথা, ইতিবাচক কথা শুনেছেন, নেতিবাচক কথা শুনেছেন, ওগুলো আমি কান দেন। যাওয়ার পরে কি আপনার কাছে মনে হয়েছিল যে যে কথাগুলো আমরা এতদিন শুনেছি এগুলো আসলে সব? আমার কাছে মনে হয়েছে যে উনি আদর্শ মানুষ, আদর্শ আল্লাহর ওয়ালি, সেটাই মনে হয়েছে আমার। কারণ ওনার চাহনিতে, ওনার চাহনিতে, চেহারার যে চাহনি, যেভাবে উনি অনেক সময় উনি চেয়ারে বসতেন এবং আমি যখনই যেতাম সালাম জানাইতাম এবং আমাকে কেমন আছেন কথাটা বলতেন, জিজ্ঞেস করতেন। তো একদিন আমি বলেছিলাম যে আমি বিচারপতি হওয়ার জন্য আমার নাম বহুবার প্রস্তাব গেছে 1 নম্বর লিস্টে, এবং শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীও চায় যে আমাকে বিচারপতি করতে। এইটা আমার কোনো চক্র আছে, সেই চক্ররা বাধা বিঘ্ন দিয়ে রাখতেছে। তখন হুজুর বললেন যে ব্যাপারে আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহ আল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাদেরকে আপনারা সন্দেহ করেন তারা আপনার বিরুদ্ধে কাজ করতেছে, তাদেরকে লক্ষ্য করে আপনি দোয়াটা পড়েন। আপনার যেটা সন্দেহ হয়েছিল যে আপনার বিরুদ্ধে কেউ কাজ করছে, প্রকাশ্য ছিল, জি জি, সন্দেহ না, প্রকাশ্য। আচ্ছা আচ্ছা, তখন কি এটা পড়েছিলেন? সেটা আমার বিশিষ্ট বন্ধু, আচ্ছা, সে চায় না আমি তার চেয়ে বড় হয়ে যাই। বাবাজানের নির্দেশ যখন দিয়েছিলেন তারপর আপনি এটা কি পালন করেছিলেন ওই সময়? হ্যাঁ, পালন করেছিলাম। এর ফলাফল আমি তো এরপরে বিচারপতি হইলাম, সময় লাগছে কিন্তু বিচারপতি হয়ে গেছি। আপনি যে মুর্শিদ কেবলাজানের কাছে আসলেন, আসার পরে তার শিষ্যত্ব গ্রহণ করলেন, অর্থাৎ তার নির্দেশিত পথে যখন নিজেকে পরিচালিত করা শুরু করলেন, আপনার জীবনে কি পরিবর্তন, কি অনুভব করেছেন যে আপনার মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে? না, উনি তো ভালো পরামর্শ দিতেন। একবার আমি ওনাকে প্রশ্ন করলাম যে হুজুর, আল্লাহকে পাওয়ার সহজ পথটা একটু বলে দিন, কীভাবে পেতে পারি? উনি বললেন যে দেখেন, আল্লাহ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার ফেরেশতা সহ দরুদ পড়েন। তো আপনি যদি পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই জন্মদিন উপলক্ষে উৎসব পালন করেন, দোয়া মাহফিল করেন, এটা হবে আপনার বড় কাজ, সহজ কাজ হবে আপনার জন্য। এরপর থেকে আমি এটা ইনশাল্লাহ শুরু করেছি। অর্থাৎ 7 বছর মতো হয়ে যেতেছে। ওনারা প্রথম গিয়েছিলেন, তো এইভাবে চলছে, ইনশাল্লাহ চলবে আশা করি সবসময়। অর্থাৎ বড় পরিসরে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী পালন করছেন আপনি অনেক বড় মানে আয়োজনের মাধ্যমে? না, করছি না, প্রত্যেক বছরই। হ্যাঁ, প্রতি বছর করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আপনি করে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ হলো বাবাজানের যে একটা বড় সংস্কার, আমি যদি তাহলে যে এই প্রসঙ্গে যেহেতু এসেছে, তাহলে বাবাজান অর্থাৎ আমাদের মুর্শিদ কেবলাজানের যে একটা বড় সংস্কার যে ঈদে মিলাদুন্নবী পালন, এবং যেটা রাষ্ট্রীয়ভাবে এখন পালিত হচ্ছে, এই বিষয়টা আপনাকে কতটা, মানে আপনার অনুভূতি কেমন লাগে যে দয়াল রাসূলের জন্ম না হলে আমাদের সৃষ্টি জগতে সৃষ্টি হতো না, তার শুভ জন্মদিন এখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে এবং সেটা আমাদের সুফি সম্রাট হুজুর কেবলাজানের পরামর্শই হচ্ছে। হলো এমন নয় যে হুজুর বলার আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল জন্মদিন থেকে আমি শ্রদ্ধার চোখে দেখতাম না বা আমি পালন করতাম না, তা না। সেটা এক পরিসরে পালিত হইতো, হইতো এক সময়, এক সময় হইতো না। হুজুর বলে যাওয়ার পরে এরা রেগুলারলি পেয়েছে। এই ওয়াজ মাহফিল করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করেন। আমি আল্লাহ তাআলা তো একটা মসজিদ দিয়েছি, হুজুরকে জানিয়েছি, পরামর্শ নিয়েছি। এটা 3400 বর্গ, তো বড় মসজিদ।
সেই মসজিদের ইমাম সাহেবকে আমি বলেছি যে আপনাকে কিয়াম করতেই হবে, কিয়াম ছাড়া আমি রাখবো না। ঈদ মিলাদুন্নবী আপনি আগে থেকে ধরেন এটাকে গুরুত্ব দিতেন এবং বাবাজান বলার পরে আরও গুরুত্ব সহকারে পালন করছেন, কিন্তু ঈদে মিলাদুন্নবী তো এখন জাতীয় দিবস এখন একটা এবং রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। এটা তো একসময় জাতীয় দিবস ছিল না, একসময় আমরা সিরাতুন্নবী পালন করা হতো। আপনি যদি মনে করে দেখেন, সেটাও আবার সেখান থেকে লাগতো, কি করতে হবে বলতো। সেখান থেকে বাবাজানের যে প্রস্তাব দিয়ে দিতে এটাকে যে এখন জাতীয় দিবস হিসেবে সরকার পালন করেছে, মানে এই বাবাজানের যে সেই সংস্কারটা যে এটা মিলাদুন্নবী, এটা সিরাতুন্নবী, এটা সম্পর্কে আপনার একটু এটা মানে এটা যে মানব কল্যাণে, মুসলমানদের কল্যাণে কত বড় ভূমিকা, কত বড় একটা শ্রেষ্ঠ কাজ হয়েছে, সেটা একমাত্র আল্লাহ জানেন আর আমাদের সুফি সম্রাট হুজুর জানেন যে করতে, ওনারও করতে ব্যাগ পেয়েছে হয়তো। তো এবং ওনার সাধনা ছিল এটা করবেনই, সাধনায় উনি জয়যুক্ত হয়েছে। সুফি সম্রাট হুজুর কিবলা জানার আরও কিছু সংস্কার নিয়ে যদি আপনি আলোচনা করতেন, অন্য যে সংস্কারগুলো আছে যেমন সাপ্তাহিক ছুটি, শুক্রবারে সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন, সেটা শুক্রবার ছিল, আগে ছিল রোববারে ছিল, রবিবার ছিল, সেটা উনি বোঝালেন রবিবার হলো খ্রিস্টানদের পূজা, ধর্মীয় পূজার দিন, সেই কারণে এরা রবিবার রেখেছে। আমাদের দেশে তো খ্রিস্টানের সংখ্যা তেমন নাই, আর আমরা মুসলিম অধ্যুষিত দেশ, সেই কারণে এটা শুক্রবার করা উচিত। আবেদন করলেন, এই আবেদনের পরে শুক্রবারের সঙ্গে শনিবার মিক্স হয়ে 2 দিন হয়ে গেল। উনি শুক্রবারই দাবি করেছিলেন, শুক্রবার থেকে 2 দিন, শনিবার মিলে 2 দিন। আগে তো মনে হয় শনি আর রবি ছিল, পরে আগে শনিবার হাফ, হ্যাঁ হাফ, রবিবার ফুল, এখন শুক্র শনি। এর বাইরে আরো কিছু সংস্কার, যেমন আপনি যদি মনে করেন যে আগে জমি যখন দলিল করা হতো আল্লাহর নাম নিয়ে শুরু করা হতো, নাম লিখতো না, কস্য কান্তি মান্তি কি লিখতো, এগুলা হিন্দিদের ভাষায়। এটা বিরাট অবদান, প্রত্যেক দলের বিস্তুলের লেখা আছে এবং লেখা থাকবে সরকার অনুমোদিত। অর্থাৎ মানে আগে যে শিরকি পদ্ধতি থেকে বের হয়ে এসে এখন আমরা মানে শরীয়ত সিদ্ধ পদ্ধতিতে দলিল লেখনের সুযোগ পাচ্ছি। আমরা একটু এই প্রসঙ্গে যাবো যে আপনি তো বাবাজানের নির্দেশ অনুসরণ করে, সুফি সম্রাটের নির্দেশ অনুসরণ করে আপনি ঈদ মিলাদুন্নবী বড় করে আয়োজন করছেন। এর মাধ্যমে কি আল্লাহর রহমত পাচ্ছেন আপনি, এই যে বড় আয়োজন করছেন রাসূলের জন্মদিনে? হ্যাঁ, আল্লাহ চলছে তো, আল্লাহ রহমত ছাড়া চলে কীভাবে। দরবার শরীফে আসার পরে, অর্থাৎ দেওয়ানবাগ দরবার শরীফে আসার পরে আপনি এখন যিনি বর্তমান নেতৃত্ব প্রদানকারী যিনি মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতের কথা, ওনাকে কবে থেকে আপনি চিনেছেন বা কবে থেকে ওনার সঙ্গে পরিচয় আপনার? ওনাকে তো আমি আগের থেকেই চিনি, বিশেষ করে ওই যে ওনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমি চিফ গেস্ট ছিলাম, সেদিন অনেক কথাবার্তা হলো, এর আগেও কথাবার্তা হয়েছে। তো তখন আমি ওই সবার দিকে তাকালাম, তো আমি বের হয়ে কমেন্ট করেছিলাম, তো হুজুরের পর এই মেজো হুজুর ছাড়া দায়িত্ব নেওয়ার মতো কাউকে দেখছি না, উনি ইনশাল্লাহ দায়িত্ব পাবেন। আপনার কাছে এটা তো তাহলে 2017 সালের ঘটনা। 2017 সালে আপনার কাছে মনে হয়েছিল যে উনি দায়িত্ব নেওয়ার মতো যোগ্য না? আপনার কি কারণে, মানে আপনার সেটাই তো সত্য হলো, আমরা পরে দেখেছি। এইটা হলো উনি এটা নামি দামি ইনস্টিটিউশনের প্রফেসর, তারপর শিক্ষায় উনি অগ্রগণী, ইংরেজি বাংলা সবই বোঝেন। শিক্ষা ছাড়া কিছু করা যায় না, শিক্ষা ছাড়া কোনো অ্যাটেম্প নেওয়া যায় না। এবং ওনার এটা ধীশক্তি আমি দেখলাম। ধীশক্তি মানে কোনটা কোন কাজে কোন সময় ব্যবহার করতে হবে সেটা উনি বুঝতে পারতেন। এই যে ধীশক্তিটা ওনার আল্লাহ প্রদত্ত, এটা নিজে অর্জন করা যায় না, নিজে চেষ্টা করতে হয়, অর্জন করতে হয়, কিন্তু আল্লাহ প্রদত্ত এই ধীশক্তিটা ওনার মধ্যে আছে। তখন আমি দেখলাম যে অন্য ভাইয়েরা যারা আছে তাদের যারা যে আছে
ওখানেও দু এক জায়গায় আমি গিয়েছি, কিন্তু তাদেরকে সেরকম মনে হলো না। আমি নারায়ণগঞ্জ আর কোথায় জানি গেলাম, কিন্তু এরকম মনে হলো না। বা প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়ও আপনার তারা যে উৎফুল্লিত ছিল, তারা অনেকে হতাশ ছিল, অনেকে ছিল, কিন্তু আমাদের মেজর হুজুর প্রাঞ্জল ছিল। মানে ওনাকে মানে এক চোখের দেখাতেই আলাদা করা যায় সবার থেকে, মানে চোখের দেখাতেই আপনার সবার থেকে তাকে আলাদা করতে পেরেছিলেন ওনার। এবং ওনার সঙ্গে তো আরও যে বিষয়গুলো বললেন, যে বৈশিষ্ট্যগুলো, এগুলো প্রত্যক্ষ করেছিলেন। তাহলে উনি আপনার যে ধারণা করেছিলেন কিন্তু সেটাই সত্য হলো বাবাজান। সত্য হলো না শুধু, উনি যেটা এই মেজর হুজুর হিসাবে যেইভাবে দায়িত্ব পালন করছেন এবং যেই সমস্ত ভূমিকায় উনি অগ্রগামী হয়েছেন, এইটা সাংঘাতিক ব্যাপার। আমি তো গেলাম, এই প্রশ্নই আসছিলাম যে উনি যে এই দায়িত্ব পালনের পর, দায়িত্ব গ্রহণের পরে লক্ষ লক্ষ লোক গত 3 বছর যে তিনি দায়িত্ব মোহাম্মদ ইসলাম চালাচ্ছেন, এই সময়টার একটা মূল্যায়ন জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। এই সময়টাতে বললাম যে এইটা উৎফুরন হয়েছে এইবার। এই 10 লক্ষ লোক বা তার বেশি লোক একাকার করে শৃঙ্খলাভাবে খাবার দাবার পরিবেশন করা, বাথরুম টাথরুমে সব অ্যারেঞ্জ করা, এটা তো সহজ কাজ নয়, সহজ কাজ নয়। এত বড় জায়গা সৃষ্টি করা। বাবে বরকতে যে বিশ্ব আশিক রাসূল সম্মেলন হলো ফেব্রুয়ারি 23 তারিখে, সেটার কথাই বলছেন। ওই দোয়া আছে, আশীর্বাদ আছে, সেই জন্য। এবং ওনার নিজেরও গুণ আছে, সেই গুণে উনি গুণান্বিত। এবং আল্লাহ চাহে তো অনেক বড় হবে, অনেক অনেক বড় হবে। অর্থাৎ বাবাজান যে স্বপ্ন নিয়ে দায়িত্ব তার কাছে দিয়েছেন, তার মেয়ে সন্তানের কাছে, অবশ্যই উনি সার্থক করবেন, আমরা আশা করি আর কি। তাহলে আপনার যে আশাবাদ, সে আশাবাদের সাথে আমরাও তাহলে অনেক বেশি আশান্বিতই হতে পারি যে মোহাম্মদ ইসলাম সামনে সঠিক নেতৃত্বই পেয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক বেশি অগ্রগামী হবে। মোহাম্মদ ইসলামের আদর্শ আরও দিক বিদিক ছড়িয়ে পড়বে। এবং এখন দেখতে পাচ্ছেন যে আমরা উনি এখন ইউরোপেও সম্মেলন করছেন, যে গত বছর লন্ডনে সম্মেলন করলেন, এবছর উনি সুইডেনে সম্মেলন করবেন এই জুলাই মাসে। অর্থাৎ মোহাম্মদ ইসলাম সারা ওয়ার্ল্ড ব্যাপী উনি ওনার যে কাঠামো সৃষ্টি করেছেন, ওনার যে ইন্সপিরেশন, উনি যেভাবে উনি আগে যেতে চাচ্ছেন, সারা ওয়ার্ল্ডকে উনি ক্যাপচার করতে চাচ্ছেন মোহাম্মদ ইসলামের। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সেই গল্পও শুনবো। আপনার একজন বীর মুক্তিযোদ্ধার দৃষ্টিতে আমি একটু সুফি সম্রাট শাহজাহানবাগের একটু মূল্যায়ন চাচ্ছি। যে তখন তো আলেম সমাজ, আপনি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, তখন দেখেছেন আলেম সমাজ ছিলেন, তারা মনে করেছিলেন যে পাকিস্তান মানেই ইসলাম, মানে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন না। তারা যদি বলি তারা বিপক্ষে ছিলেন না, এই কারণে নয়, তারা কল্পনা করতে পারে নাই যে পাকিস্তান ভেঙে আলাদা একটা দেশ তৈরি হবে, বাংলাদেশ স্বাধীন হবে। সেখানে তরুণ ছাত্র নেতা সুফি সম্রাট হযরত শাহজাহানবাগী রহমতুল্লাহ, তিনি তখন সৈয়দ মাহবুবে খোদা নামে পরিচিত, তিনি তখন আলেম, তিনি কিন্তু মাদ্রাসায় পড়েছেন, আলেম ছিলেন। আলেম হয়েও তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হলেন, নিজে সংগঠকও ছিলেন মুক্তিযুদ্ধের নিঃসন্দেহে। তিনি তার একটা বাহিনী টিম নিয়ে, অর্থাৎ ৭২ জন সঙ্গী নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, সর্বদলীয় ছাত্র সংঘ পরিষদের সভাপতি হয়েছিলেন। তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থাতেও তিনি কিন্তু সর্বদলীয় ছাত্র সংঘ পরিষদের সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের। অর্থাৎ তিনি আগে থেকেই স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি ওতপ্রোত জড়িত। এবং ৭১-এ যখন স্বাধীনতার ডাক আসলো ৭ই মার্চে, আগে থেকে না, আমি বলতে চাই না, আমি বলতে চাই উনি মনে প্রাণে দেশের স্বাধীনতা, মুক্তি উনি চাইতেন। এবং উনি এই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে দলে বলে অংশগ্রহণ করেছেন এবং জয়যুক্ত হয়েছে। আপনার মুক্তিযুদ্ধের যে স্মৃতি, সেটা জানতে চাচ্ছি। আপনি কিভাবে যুদ্ধে গেলেন, যুদ্ধে কিভাবে সম্পৃক্ত হলেন? মুক্তিযুদ্ধের স্মৃতিটা যে কখনো ভোলা যায় না। আপনি বাড়ি থেকে
5 মাইল বা 4 কিলোমিটার গেলে বা 5 কিলোমিটার গেলে সিএনবি রাস্তা পড়ে। আগে আপনার বুড়িচঙে? বুড়িচঙ্গে সিএনবি রাস্তাটা পড়ে। সিএনবি রাস্তা তো ওইটা ভাঙা হয় নাই, এটা আর্মির দখলে ছিল এবং অনর্গল এরা একটা পর একটা গাড়ি আসতো যাইতো। সেখান থেকে এদেরকে চোখের ফাঁকি দেয়া এই সিএনবি ক্রস করাটা পায়ে হেঁটেতে সম্ভব সিএনবি ছিলই ক্রস না না। করে ইন্ডিয়া যাওয়া সম্ভব না? সম্ভব ছিলই না। ওখান থেকে পারিয়ে যেতে পারলে ইন্ডিয়া যাওয়া সম্ভব। সেটা যেমন ধরুন আমি যখন গেছি চাদর টাদর সবই নিলাম, সবাই বললো যে না এত কিছু নিয়ে এখানে যাওয়া যাবে না। তো ছোট্ট একটা ব্যাগে একটা স্মৃতি মনে পড়ে, মানে কষ্টের জীবন। একটা শার্ট, একটা লুঙ্গি বা 2টা লুঙ্গি নিয়ে আমি মুক্তিযুদ্ধে যাত্রা করলাম। আমার সঙ্গে ওই ডিসি কামাল বলে উনি সেক্রেটারি হয়ে রিটায়ার করেছেন, আমেরিকাতে আছে অসুস্থ। আর একজন আমেরিকার ওই সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়তেন, সে আসলো, আরও কয়েকজন, আমরা 3-4 জন। আমি 2বার গেলাম। প্রথমবার গেলাম যেতে পারেন? আমার সঙ্গে না গেলাম, যেতে পারছি সহজেই। সেটা হলো পুশ করেছে 14 গ্রামের ভিতর দিয়া, বুঝতে পারছেন? সেখানে সিএনবি রাস্তাটা মাঝখানে পড়ে নাই। আর দিতেও পারে। কিন্তু ওইখানে গিয়ে যাদের সঙ্গে গেলাম, যারা গেল আমাদের বদরুর রহমান সাহেব আর অনেকে যারা ছিল, তারা হতাশ হয়ে গেল যে কীভাবে মুক্তিযুদ্ধ করবো, কেমনি কী করবো। তারা বলল যে ফ্রন্ট লাইনে গিয়ে কে যুদ্ধ করতে রাজি আছে হাত ওরা। ফ্রন্ট লাইনে প্রথম দিকে সম্মুখ যুদ্ধে, মানে গেরিলা যুদ্ধ না, সরাসরি সম্মুখ যুদ্ধে। তো এতে অনেকেই হাত গুছিয়ে ফেললো এবং পরে বাড়ি চলে আসতো। ওরা আমরা আবার গেলাম 1 মাস পরে, আবার 1 মাস বা 15 দিন পরে আবার এই আমরা 4 জন গেলাম। এই দিনগুলো শুধু একজন মুক্তিযোদ্ধা সে বুঝতে পারবে আরেকটা মুক্তিযোদ্ধার কষ্ট। অন্য কেউ সাধারণ মানুষ কথা দিয়ে লেকচার দিয়ে তার অন্তরের কষ্টটা বুঝতে পারবে না। পাড়িয়ে দিলাম, আমার হাত থেকে হুট করে আমার ব্যাগটা পড়ে গেল পানিতে। তখন কী করবো, ব্যাগ সহ নিচে ডুব দিয়ে রইলাম। ডুব দিয়ে আর শ্বাস বন্ধ হয়ে পারি না। আল্লাহর নামে উঠলাম, উঠে দেখি যারা নাই, গাড়ি নাই ওই সময়। এই চম্পর দিয়ে পরে সাঁতার তো জানতাম, সাঁতার দেয় নতুন এই পুরের নিচ দিয়ে পাশে আমরা চলে গেলাম। এবং ইন্ডিয়া এমন এক দেশ, এই আগরতলা, গাছে গাছে ফল, অপরুদ্ধ ফল পড়ে আছে, অনেক ফল পড়ে আছে। আমরা যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। মশা, এমন বড় বড় মশার কামড়ে আপনি অতিষ্ঠ হয়ে যাবে। তো মশা, তারপরে আমাকে বীর রহমান সাহেব পরিচয় করালো। উনি একজন অধ্যাপক হন, কী করবেন বলেন, মর্যাদা পাওয়ার জন্য। আর আবুল কাসেম সাহেব তো ডাক্তারি পড়তেন, ডাক্তারই ছিলেন, ডাক্তার। আর ওই যে FCA যে করেছে তাকে সার্জন, আর এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি বলে পরিচয় দিয়ে আমাদের মর্যাদা বাড়িয়ে আমাদের খাবারের ব্যবস্থা করলো। এবং সেখানে একটা খাবার হলো মুগের ডাল, আর কলুর ডাল, আর এই তো ডাল, এই খাবার খেয়ে আমরা তৃপ্ত হইলাম। এবং সেখানে আপনার এই ক্যাম্পে থাকতে হইতো। ক্যাম্পে আমি একদিন গেলাম, ক্যাম্পে আমার যে ব্যাগটা আমি সঙ্গে রাখতাম, মাথায় দিলাম 2টা ইটটা পরে দিন সকালে দিয়ে যে ইটটা নাই, মাথার নিচে ইট নাই, কে জানি নিয়ে গেছে।
এরপরে ভাবলাম যে না আমি এখানে থাকতে পারবো না। তো কলেজ টিলাতে আমাদের অন্যতম জায়গা শেখ ফজল করিম সেলিম এরার নেতৃত্ব দিতেন। আমি গিয়ে বললাম যে ভাই যারা আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা ইউনিভার্সিটির ছাত্র তো জানেন, আপনি আমাদের জন্য আপনি কলেজ টিলাতে ব্যবস্থা করে দেন, আমরা এইভাবে থাকতে পারবো না, পারতেছি না। তো উনি রাখলেন 15-20 দিন, রাখার পরে বলবো দেখো এইভাবে তো আর চলে না, তোমার ক্যাম্পে কিছু থাকতে হবে, আর এখানে আসতে আমি কত জনের জায়গা দেবো। উনি সবসময় সার্টিফিকেট ইস্যু করতেন, সব মুক্তিযুদ্ধের কাজে লিপ্ত আছে, তাকে সাহায্য করেন। এরপর আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, সে দত্ত পরিবারের ছেলে, আমার এলাকার কাছাকাছি ভাই, সে আবার বলেছিল যে তোমার কোনো দরকার হয়, ঠিকানা দিয়েছিল, তো তুমি এই বাসায় যাও। ত্রিপুরাতে নাকি? ত্রিপুরাতে। তা আমি ওই বাসায় গেলাম, গিয়ে তখন সে আমাকে শর্ত দিল যে আমার খালু হইল এক কঠোর ওই পশ্চিম ইন্ডিয়ান আমরা পশ্চিম পাকিস্তানে? পশ্চিম ইন্ডিয়ান। আচ্ছা। ইন্ডিয়ান পাহাড়ি এলাকার মানুষ, সে মুসলমানকে সহ্য করতে পারে না। তুমি যদি মুসলমান পরিচয় দাও তাই তোমাকে রাখা কষ্ট হবে। তাই আমি মুসলমান স্যার, আমি কী পরিচয় দেবো? ও তোমার নাম ওটা বলতে বলো কী বলতে হবে? তোমার নাম মোহন চৌধুরী বলো। মোহন চৌধুরী বলার পরে আমার মনে রইল এটা বাস্তব কথাগুলো। মোহন চৌধুরী বলে কয়েকদিন কাটালাম। এখন এটা পাশে এদের এক বাড়িতে আমাকে বিকালবেলায় 2-3 দিন পরে নিয়ে গেল। ওইখানে যে হাউস টিউটর, সে আমার এলাকার মানুষ। আচ্ছা। হাউস টিউটর বললো যে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? সে তো চিনে। আমি যে মোহন চৌধুরী বললাম, আরে গাজীপুরে আবার কখন মোহন চৌধুরী আসলো কোথেকে? আপনি ভুল বলতেছেন। এই ধাক্কা খাইয়া আর ওই বাড়িতে থাকলাম না। ওই বাড়ি থেকে আইসা আবার কলেজ থেকে আসলাম। তারপরে আমাদের মেজর বাহার ছিলেন, আর আব্দুল কুদ্দুস মাখন আমার খুব ক্লোজ, আমার সিনিয়র ক্লোজেস্ট ছিলেন। তো উনি তখন সেদিনই আমাদেরকে বললো যে তোমরা 15 দিন পরে তুমি যেভাবে মুক্তিযুদ্ধ তোমরা পারবে না, সিএনসি ট্রেনিং, যেটা বলো সিএনসি ট্রেনিং, এশিয়ান বেস্ট ট্রেনিং সেন্টার, সেটা এই আপনার এই দক্ষিণ ভারতের, সাউথ ভারতের সি লেভেল থেকে 25,000 ফিট উপরে। তো সেখানে গেলাম। সেখানে গিয়ে আমরা খুব আরামে বিরাট পাকা বিল্ডিং টিল্ডিং সহ সিএনসি ট্রেনিং সেখানে মেজর মালহোত্রা ক্যাম্প ইনচার্জ ছিল। খুব ভালো এরা সেনা আর কি। এরা আপনার গোখরা এরা হলো সবচেয়ে বেস্ট ট্রেনিং এবং সৈন্য। তারা কাঁদলো আমাদের সময়। কী কারণ? আমাদেরকে আর আটকে রাখছে, আমরা স্বাধীন করি, আমরা মনে প্রাণে যুদ্ধ করি এদের কথায়, কিন্তু অন্তরে আমরা তিব্বত থেকে আসছে। আরে কি বলেন কি, আপনারা তো আমরা সবচেয়ে বড় পালোয়ান মনে করি, বড় ইয়ে করে ভাই কষ্টটা বললাম। এরপরে যাওয়ার আগে আমরা এই
কি বলে এটাকে, ট্রেনিং শেষ করার পর কি দেশে ঢুকলেন কখন? না না শোনেন, সেখানে যাওয়ার কষ্টটা বুঝে, আপনি কষ্টটা না বুঝতে পারবেন না। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যেই পড়ে, সেটা হলো এই পূর্বাঞ্চলকে কী বলা হয়, ত্রিপুরার যে টার্মিনাল, কার্গো বিমানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ভারতের উত্তরপ্রদেশে এবং দেরাদুন ডিস্ট্রিক্ট, টান্ডুয়া হলো জায়গাটার নাম। সি লেভেল থেকে 25,000 ফিট উপরে শুধু পাহাড় আর পাহাড়। নেওয়ার আগে আমরা কার্গো বিমানে উঠলাম, সেখানে বাথরুম নাই, নাই, এমনি ফাঁক টাক এমনি বাথরুম করতেছে মানুষ, ওই যে ভাঙ্গাচোরা আর কি। প্লেন বলতে প্লেন বোঝায় না। তো গেলাম, যাওয়ার পরে আসামে গিয়ে এটা থামলো করে 1 ঘন্টা বৃষ্টি হবে, চেরাপুঞ্জি 1 ঘন্টা গাড়ি অফ থাকবে। পুরা কন্ডিশনে দেখলাম পুরো 1 ঘন্টা বৃষ্টি হলো। এত বৃষ্টি আমার জীবনে কখনো দেখি নাই। এত আসামে যে মুষলধারে বৃষ্টি হয় ভূগোলে লেখা ছিল, সেটা বাস্তবে আমরা দেখলাম। এরপর ওইখান থেকে নামায় আমাদেরকে ট্রাকে উঠাইল। ট্রাকে যেতে হবে 200 মাইল না কত মাইল জানি না। ট্রাকে যাওয়ার সময় গরু ছাগল যেভাবে নেয় এইভাবে তো নিয়ে গেছে আমাদেরকে। কথা বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, ট্রাকে তো আর সিট দিয়ে নেয় না আপনাদেরকে, অনেক মানুষ ঢুকে মানে উঠাই নিছে আর কি। শেখ জামাল ও এই ট্রেনে গিয়েছিল আমাদের পরের বেটে। ওখানে তো এরা এই ব্যাপার আইডেন্টিফাই করে না। কথা বলছেন, আপনি ইউনিভার্সিটির ছাত্র, এরকম কত কিচ্ছু না, সব দাঁড় করে দিল। আর বিশিষ্ট লোকেরাই সেখানে গেছে মুজিব বাহিনীতে এলিট পার্সন ছাড়া খুব যেতে দেয় নাই। আপনার ওই জায়গা তো ট্রেনিং হতো, দেরাদুনে ট্রেনিং হতো মুজিব বাহিনীর, আপনি কি মুজিব বাহিনীতে ঢুকলেন? মুজিব বাহিনীতে ঢুকেছি। আচ্ছা, বিএলএফ বলা হইতো, পরে মুজিব বাহিনী। তো মুজিব বাহিনী এই 200 মাইল যেতে, 200 বা যাই হোক কত এইটা জায়গা ট্রাকে যাচ্ছি, আমাদের মধ্যে একজন বমি করে ফেলল। একজন বমি করার পরে একে একে সবাই করতে হলো, এবং আমি পর্যন্ত বমি করে একেবারে শেষ হয়ে গেলাম। হাতে কোনো পানি নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন দিনগুলো চিন্তা করে দেখেন যে 200 মাইল ক্রস করতেছি, আমার হাতে পানি নাই, পেটের বমি, আপনি ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ যা খেয়েছি সব ঝরে পড়ে গেছে। ওরা গাড়ি তো আর থামাচ্ছে না, গাড়ি চলছে, কে কি হইতেছে না হইতেছে এগুলো খবর নাই। গাড়ি হারা হলো, লোক নিয়ে পাচার করে দেওয়া। তো ওইখানে নিয়ে পরে আমরা ক্যাম্পে গিয়ে পৌঁছলাম। ক্যাম্পের অবস্থা দেখে খুব ভালো লাগলো। সেখানে প্রচুর পানি টানি পাইলাম, আপনার সাপ্লাইয়ের পানি, ঘর দরজা খুব সুন্দর, থাকার ম্যানেজমেন্ট খুব ভালো। চেঞ্জি ট্রেনিং সেই মতো করেছে। তো আমরা একটু রেস্ট নেওয়ার পরে খাবারের ডাক পড়লো, ক্যান্টিনে গেলাম, পেট পুরে খেলাম। এবং সেখানে আপনার যদি আপনি দেখেন যে এই পাহাড়ের উপরে একটা কদু, একটা কুমড়া বা এই ধরনের জাতীয় ফসল, এই যে কত মন হবে, এটা দূরের থেকে দেখা যায় অনেক বড়। তো কাজে এরা কাছে গেলে যে কত বড় হবে, এই লাউটাও এগুলাই না আমাদেরকে খাওয়াতো। সঙ্গে মাছ মাঝে মাঝে বনের মাছ কি জানি না, এটা ছোটো ছোটো মাছ খাইতাম সেভাবে। তো খাওয়া ভালোই লাগতো, সেখানে মাংসও খাওয়াইতো। তো এরা ওখানে তো 3 মাসের কোর্স ছিল, ওখানে তো কোর্স ছিল 3 মাসের, 3 মাস না 4 মাসের কোর্স ছিল, লং কোর্স। তো আমাকে বলেছিল ইনস্ট্রাক্টর হয়ে থাকার জন্য। আমি বললাম যে না, আমি চলে যাব। এই তো আবার বাংলাদেশে সেভাবেই ঢুকলাম।
যেভাবে গেছি সেভাবে ঢুকলাম ওই ওই এই আপনার একেবারে দক্ষিণের প্রান্তে, ওখান দিয়ে ঢুকলাম। সেখান থেকে আপনার পুল পার হইতে হয় না, সেখান থেকে রাস্তা যারা ছিল না। আপনাকে আবার কুমিল্লা দিয়ে ঢুকছেন আবার বাংলাদেশে? তারপর আমার যে ক্যাম্প ভাগ হয়ে গেল, বনাদগর 22 থানা, 22 থানার মধ্যে বহু জায়গায় আমরা গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি। যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে কয়েকদিনের জন্য তারা সবাই মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আমরা কোনো আফসোস করি না, কিন্তু রিয়েল মুক্তিযুদ্ধ যারা, তারা অনেকেই হইতে পারে, অনেকে বাদ পড়েছে, অনেকে বাদ পড়েছে। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধের একটা খুব হৃদয় বিদারক কষ্টের একটা ইতিহাস শুনলাম। আসলে মুক্তিযুদ্ধ আসলে আপনার শুরুতে যেটা বলেছিলেন যে না করেছে সে আসলে এই কষ্টটা সে গল্প, শুধু এটাই কষ্ট না, গল্প আপনার বাবা মা, যাদের বাবা মা গ্রামে থাকতো তাদেরকে গিয়ে 2 দিন পরে পরে প্রশ্ন করতো, আপনার লালকা খায়, মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতো। তাদেরকে মেরে ফেলার থ্রেট করতো, অনেককে মেরে ফেলছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। তখন আমি এক রাত্রে গেলাম আমার ক্যাম্প থেকে, আমার গ্রামের বাসু মেম্বার ছিল, তাকে বললাম দেখেন আপনি যদি বাছাই করে বাড়ি বাড়ি পড়াইয়া দেন, একদিন দেশ স্বাধীন হবে, এটা আপনি প্রস্তুত থাকেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশন না হবে। হুমকি দেওয়ার পরে সে বাড়ি আর পড়ায় নাই, বাড়িতে পড়ানো বন্ধ করে দিয়েছে। বিচারপতি মহোদয়, আপনি যে আমাদের সুফি সম্রাট শাহ দেওয়ান বেগম রহমতুল্লাহ হুজুর কেবলা জান, আমাদের মহান মোর্শেদ এবং যিনি বর্তমান নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা, ওনাদের সম্পর্কে যে আপনি গভীর দূরদৃষ্টি সম্পন্ন মতামত দিলেন এবং তাদের সম্পর্কে যে গভীর মূল্যায়ন করলেন, আমরা আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, দেশে বিদেশের যারা আশিক রাসূল আছেন এবং যারা সাধারণ যারা আমাদের দর্শক শ্রেণী আছেন, তারা অনেক উপকৃত হবেন আপনার এই মূল্যায়নের মাধ্যমে, যে তারা 2 মহামানব সম্পর্কে তারা জানতে পারবেন। এবং আমি কিন্তু আমার অন্তর থেকে যে কথাগুলো আসছে সেই কথাগুলোই বলে গেলাম, এবং আপনার এই অন্তরের যে কথাগুলো, এগুলোই আসলে অনেক বড় বিষয়, যে এগুলো মানুষের তাদেরকে পথ দেখাতে পারবে। কাউকে খুশি করার জন্য বা বিরক্ত করার জন্য কথাগুলো বলি, এটাই আপনাকে আমরা কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে এই 2 মহামানব সম্পর্কে সত্য কথাটা যেটা আপনার হৃদয় থেকে হৃদয়ে উচ্চারিত সেই কথাগুলোই মানুষকে হয়তো বছর পর বছর যুগ যুগ পথ দেখাবে, যে আসলে আল্লাহকে পেতে হলে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু সন্তুষ্টি অর্জন করতে হলে কোনো মহামানবের মাধ্যমেই যেতে হয় এবং তাদের নির্দেশিত পথেই পরিচালিত হতে হয়। এবং সেক্ষেত্রে সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী রহমতুল্লাহ এবং ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর, তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষকে সত্য সঠিক পথ দেখানোর জন্য, সেই কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ দিন দিন এই যে আদর্শ, এই আদর্শে সামিল হবে এবং তারা সঠিক পথের সন্ধান পাবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার হৃদয় উচ্চারিত মতামত দেওয়ার জন্য। আপনারও অত্যন্ত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আমি ক্ষুদ্র মানুষ, আমাকে দাওয়াত করে এই অনুষ্ঠানে আনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।